أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم ربي زدني علما ربي زدني علما ربي زدني علما। আমরা আলোচনা করেছিলাম পুলিশ আইন। পুলিশ আইন 1861 সালের 5 নং আইন। পুলিশ আইনের 5 ধারা যেগুলো গুরুত্বপূর্ণ সেগুলাই পড়বো, বাড়তি পড়ার দরকার নাই। পুলিশ আইনের 5 ধারা। 5 ধারায় বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক ম্যাজিস্ট্রেটের ক্ষমতা প্রয়োগ। ধারা 5। ধারার সাথে বলা হয়েছে অধস্তন অফিসারদের নিয়োগ ও অধস্তন অফিসারদের দণ্ড। 7 ধারায় বলা হয়েছে অধস্তন অফিসারদের দণ্ড। অধস্তন অফিসার কোনো কারণে চাকরি হতে বরখাস্ত হলে, সাসপেন্ড হলে, পদোন্নতির আদেশ হলে এই আদেশগুলা কে কে দিতে পারেন? এই আদেশগুলা ডিআইজি মহোদয় অথবা ইন্সপেক্টর জেনারেল মহোদয় অথবা জেলার পুলিশ সুপার এই আদেশগুলা দিতে পারেন। আর এই আদেশগুলো দেওয়ার ক্ষেত্রে আরো কিছু শাস্তি প্রদান করা যেতে পারে। পুলিশ সদস্য যদি কোনো অপরাধমূলক কাজ করে, সে অপরাধমূলক কাজের জন্য কি এক বা একাধিক শাস্তির বিধান আছে। যেমন অনধিক 1 মাসের বেতনের সমপরিমাণ জরিমানা। কতদিন? 1 মাসের। অনধিক 15 দিন, 15 দিন পর্যন্ত ব্যারাকে আটক অথবা গার্ড ডিউটি অথবা অন্য কোনো শ্রমসাধ্য ডিউটি করানো, ফেটিক ডিউটি করানো, কি সদাচরণ বেতন হতে বঞ্চিত করা, কোনো বিশেষ পদমর্যাদা বা ভাতা রহিত করা। ধারা 7। এছাড়াও দণ্ড, পুলিশ আইন অনুযায়ী দণ্ড 2 প্রকার, যথা গুরুদণ্ড এবং লঘুদণ্ড। গুরুদণ্ড হলো 5টি। গুরুদণ্ড কয়টি? 5টি। লঘুদণ্ডও 5টি। গুরুদণ্ডগুলো হলো চাকরি হতে বরখাস্তকরণ, চাকরি হতে অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর লঘুদণ্ড 5টি: সতর্কীকরণ, তিরস্কার, ফ্যাটিগ ডিউটি, অতিরিক্ত ডিল, আটক বা নজরবন্দি। যদি কখনো প্রশ্ন হয় গুরুদণ্ড এবং লঘুদণ্ডের মধ্যে পার্থক্য আলোচনা করুন বা বিস্তারিত পার্থক্য লিখুন, তাহলে গুরুদণ্ড ও লঘুদণ্ডের মধ্যে পার্থক্য সমূহ নিম্নরূপ। 1, গুরুদণ্ড প্রদান করা হলে গুরুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায়। লঘুদণ্ড, লঘুদণ্ড কোন সদস্যকে যদি দেওয়া হয় তাহলে লঘুদণ্ডের বিরুদ্ধে আপিল করা যায় না। 2, গুরুদণ্ড প্রদান করার ক্ষেত্রে অবশ্যই বিভাগীয় মামলা রুজু করতে হবে। লঘুদণ্ডের ক্ষেত্রে বিভাগীয় মামলা রুজুর প্রয়োজন নেই। 5টি গুরুদণ্ডের উদাহরণ দিলেন: চাকরি হতে বরখাস্তকরণ, অপসারণ, পদোন্নতি, বেতন বৃদ্ধি স্থগিতকরণ, পদোন্নতি স্থগিতকরণ। আর 4-5টা ওদিকে লঘুদণ্ডের উদাহরণ দিলেন: সতর্কীকরণ, তিরস্কার, অতিরিক্ত ডিল, ফেটিক ডিউটি অথবা নজরবন্দি বা আটক। আর ধারা দিলেন পুলিশ আইনের 7 ধারা, লঘুদণ্ড পুলিশ আইনের 7 ধারা। ধারা 8, পুলিশ অফিসারদের জন্য সার্টিফিকেট। অধস্তন পুলিশ অফিসারদের এই আইনের 4 ধারায় উল্লেখিত অফিসার ব্যতীত, অর্থাৎ সোজা কথা বিসিএস ক্যাডার ব্যতীত যত পুলিশ সদস্য নিয়োগ হবে প্রত্যেকেই কি পাবেন? একটা করে নিয়োগপত্র পাবেন। আর এই নিয়োগপত্র ঊর্ধ্বতন অফিসার কর্তৃক স্বাক্ষরিত হবে বা মোহরাঙ্কিত হবে। কোনো কারণে যদি আপনার চাকরি চলে যায় বা আপনি অবসরে যান বা অন্য কোনো কারণে যদি আপনি চলে যান, সেক্ষেত্রে আপনার এই নিয়োগপত্র ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিকট কি করতে হবে? জমা দিতে হবে। নিয়োগপত্র জমা দিতে হবে। ধারা 8। ধারা 9 বলা হয়েছে অনুমতি ব্যতীত পুলিশ অফিসার চাকরি হতে ইস্তফা দিতে পারবেন না। অর্থাৎ কোনো পুলিশ সদস্য জেলা পুলিশ সুপারের অনুমতি ব্যতী রেখে অথবা তার কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোনো অফিসারের বিনা অনুমতিতে কি করতে পারবেন না? 2 মাসের লিখিত নোটিশ না দিয়ে বা আবেদন না করে পুলিশের কার্য হতে ইস্তফা দিতে পারবেন না। আমাদের যে অধস্তন পুলিশ অফিসার যারা বিভিন্ন সময়ে
চাকরি হতে বাধ্যতামূলক অবসর বা বার্ধক্যজনিত অবসর, এই যে অবসরগুলা যায়, এই অবসরগুলো যাওয়ার পূর্বে কি করা হয়? 2 মাস পূর্বে আবেদন করার নিয়ম কতদিন? 2 মাস। কিন্তু আবেদন বেশিরভাগই দেখা যায়, আমি যেহেতু রিজার্ভ অফিসে আছি আমি দেখি, বেশিরভাগই দেখা যায় 15 দিন, 20 দিন, 25 দিন, 30 দিন, এই এই 25 দিন, 30 দিন এই সময় নিয়ে এরা আবেদন করে। দেখা যায় কাজের একটা জটিলতা বেঁধে যায়। জটিলতা কিরকম? এদের চাকরি শেষে যে হিসাবগুলা করা হয়, চাকরির ছুটির হিসাব, আরো বিভিন্ন আনুষঙ্গিক হিসাব, যারা হিসাবগুলা থাকে, এই হিসাবগুলা করতে একটা জটিলতা সৃষ্টি হয়। কিন্তু এক্ষেত্রে আবার ওই অবসরের মানে সংখ্যা কম হয়। দেখা যায় একটা, দুইটা, তিনটা, বা মাসে 5টা, 6টা, ঠিক আছে, এর বেশি হয় না। বিধায় তাদের কাজগুলা পুঙ্খানুপুঙ্খানু করতে কোনো সমস্যা হয় না, বেশি জটিলতার সৃষ্টি হয় না। কিন্তু যদি দেখা যাইতো যে একটা মাসে 20 জন, 25 জন করে পেনশনে যাইতো, তাহলে অবশ্যই 2 মাস পূর্বে তাদের আবেদন করা লাগতো। কারণ তাদের যে বিভিন্ন বিষয়ের হিসাব নিকাশ আছে, এগুলো হিসাব নিকাশ করতে মোটামুটি ভালো একটা সময় লাগে। সেই জন্যই বলা হয়েছে, যদি কোনো পুলিশ সদস্য কোনো কারণে চাকরি হতে চলে যায়, তাহলে তাকে অবশ্যই ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি সাপেক্ষে তাকে চলে যাইতে হবে, এবং ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নেওয়ার জন্য তাকে অবসরে যাওয়ার 2 মাস পূর্বে কি করতে হবে? লিখিত হবে নোটিশ দিয়ে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের অনুমতি নিতে হবে। ঊর্ধ্বতন কর্তৃপক্ষের এই অনুমতি ছাড়া সে কি করতে পারবে না? এই পুলিশের কার্য থেকে সে ইস্তফা দিতে পারবে না। ধারা ধারা 9। তাহলে ধারা 10 বলা হয়েছে, আপনি এই পুলিশের চাকরিতে কর্মরত থাকা অবস্থায় কি করতে পারবেন না? অন্য কোনো চাকরিতে নিজেকে নিযুক্ত করতে পারবেন না বা নিয়োগপ্রাপ্ত হতে পারবেন না। অথবা এছাড়াও আপনি কোনো ব্যবসা বাণিজ্য করতে পারবেন না। যদি করতে চান, আপনার কি করা লাগবে? আইজিপি মহোদয় কর্তৃক লিখিতভাবে অনুমতি নিতে হবে। অর্থাৎ আপনি আইজিপি মহোদয় কর্তৃক যদি লিখিতভাবে অনুমতি নেন, সেই অনুমতি সাপেক্ষে আপনি এই চাকরির পাশাপাশি আপনি অন্য কোনো চাকরি করতে পারবেন বা ব্যবসা বাণিজ্য সেক্ষেত্রে করতে পারবেন। আর ধারা 10 বলা হয়েছে, ইন্সপেক্টর জেনারেলের লিখিত অনুমতি ব্যতীত, লিখিত অনুমতি ভিন্ন কোনো পুলিশ কর্মচারী এই আইনের অধীনে নিজ কর্তব্য কর্ম ব্যতীত অন্য কোনো নিয়োগ বা চাকরি গ্রহণ করতে পারবেন না। ধারা 10। ধারা 10, পিআরবি 110, দণ্ডবিধি 168 ধারা। দণ্ডবিধি কত? 168 ধারা। তাহলে আমরা বলতে পারি, 10 ধারায় বলা হয়েছে, মোট কথা, আপনি পুলিশের চাকরিতে কর্মরত থাকা অবস্থায়, অর্থাৎ আপনি পুলিশের চাকরিতে কর্মরত আছেন, আপনার 18 বছর থেকে শুরু করে 59 বছর পর্যন্ত যে কর্মে থাকার কথা, এই সময়ের ভিতরে যদি আপনি কর্মস্থলে থাকেন বা আপনি যদি পুলিশের চাকরিতে যদি নিয়োজিত থাকেন, তাহলে সেই ক্ষেত্রে আপনি আইজিপি মহোদয়ের অনুমতি ব্যতীত অন্য কোনো চাকরি বা অন্য কোনো ব্যবসা বা অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত করতে পারবেন না বা নিযুক্ত করতে পারবেন না। ধারা 10, পিআরবি 110, ধারা 10, পিআরবি 110, আর দণ্ডবিধি 168 ধারা। দণ্ডবিধি 168 ধারা। ধারা 12, ইন্সপেক্টর জেনারেলের প্রবিধান বা সময়ে সময়ে বিভিন্ন কিছু নিয়ম কানুন অথবা আদেশ জারি করার ক্ষমতা। সরকারের সম্মতিক্রমে, কার সম্মতিক্রমে? সরকারের সম্মতিক্রমে ইন্সপেক্টর জেনারেল পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিন্যাস, অস্ত্র, পোশাক পরিচ্ছদ, খাবার দাবার, বাসস্থান কি করতে পারবেন? বাসস্থান সম্পর্কে বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন। এবং পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ, অর্থাৎ পুলিশের ভিতরে বিভিন্ন গুপ্ত সংবাদ সংগ্রহ করার জন্য বিভিন্ন টিম আছে। বিভিন্ন কি আছে? টিম আছে। এই পুলিশের ভিতরে কি গুপ্ত সংবাদ সংগ্রহ করে। এই পুলিশের গুপ্ত সংবাদ সংগ্রহ করা, তার আদান প্রদান করা, কর্তব্য পরিদর্শন করা, পুলিশ বাহিনীর দক্ষতা রক্ষা প্রভৃতি বিষয়ে কি করতে পারেন? আইজিপি মহোদয় বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারেন। কারণ অনুমতি সাপেক্ষে, সরকারের অনুমতি সাপেক্ষে। ধারা 12। তাহলে আইজিপি মহোদয় যদি চায়, তাহলে পুলিশের বিভিন্ন উন্নয়নের জন্য, বিভিন্ন উন্নয়ন কার্য করার জন্য কি করতে পারেন? সরকারের অনুমতি সাপেক্ষে, সরকার যদি অনুমতি দেয়, তাহলে সরকারের অনুমতি সাপেক্ষে বা সরকারের সম্মতি সাপেক্ষে পুলিশ বিভাগের বিভিন্ন উন্নয়ন কার্য তিনি করার জন্য বিভিন্ন আইন কানুন বা আদেশ জারি করতে পারেন। ধারা 12। ধারা 12। ধারা 5 বলা হয়েছিল কি? আইজিপি মহোদয় ম্যাজিস্ট্রেটের ক্ষমতা
প্রয়োগ করতে পারবেন, কিন্তু সরকার কর্তৃক যদি কোনো নিয়ন্ত্রণ থাকে তাহলে সেই নিয়ন্ত্রণ সাপেক্ষে তিনি ম্যাজিস্ট্রেসি পাওয়ার কি করতে পারবেন, প্রয়োগ করতে পারবেন। ধারা 5। আর ধারা 12-তে বলা হয়েছে পুলিশের বিভিন্ন উন্নয়ন কার্য করার জন্য বা পুলিশের যে গুপ্ত সংবাদ আছে এগুলা সংগ্রহ করার জন্য, এগুলো আদান প্রদান করার জন্য, পুলিশের দক্ষতা বৃদ্ধি করার জন্য, যেমন বিভিন্ন ট্রেনিং এর এখন ব্যবস্থা করা হইতেছে, বিভিন্ন ট্রেনিং আছে। এই সকল ট্রেনিং এর ক্ষেত্রে যেমন ট্রেনিং এর মাধ্যমে যেমন দক্ষতা বৃদ্ধি করা যায়, এই সকল দক্ষতা বৃদ্ধি করার জন্য আরো বিভিন্ন ধরনের ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন বা উন্নত বিশ্বেও কি করতে পারেন, ট্রেনিং এর ব্যবস্থা করতে পারেন। এগুলা কার অনুমতি সাপেক্ষে? সরকারের অনুমতি সাপেক্ষে। এছাড়াও পুলিশের পোশাক পরিচ্ছদ পরিবর্তন করার যে কার্যক্রম এখন চলমান, তার পুলিশের বাসগৃহ উন্নয়ন করা, তারপরে পুলিশের বিভিন্ন বাহিনীর গঠন সুন্দর করা, পোশাক পরিচ্ছদ, এগুলা কি করতে পারেন। তারপরে পুলিশের অস্ত্রশস্ত্র, পুলিশের এখন অনেক আধুনিক অস্ত্রশস্ত্র আসছে, দেখা যায় ঢাকাতে দেখা যায় অনেক পুলিশ সদস্যের হাতে, পুলিশের কাছে কি ছোট ছোট অস্ত্র আছে, উন্নত ধরনের অনেক অস্ত্র আছে। এগুলা কার অনুমতি সাপেক্ষে? সরকারের অনুমতি সাপেক্ষে আইজিপি মহোদয় কি করছেন, বিভিন্ন জায়গা থেকে এগুলা নিয়ে আসার ব্যবস্থা করছেন। ঠিক আছে, তাহলে ধারা 12-তে বলা হয়েছে ওই আইজিপি যে মহোদয় সরকারের অনুমোদন ক্রমে বা সরকারের সম্মতিক্রমে পুলিশ বাহিনীর গঠন, শ্রেণীবিভাগ, কর্তব্য, অস্ত্রশস্ত্র, পোশাক পরিচ্ছদ এবং বাসগৃহ কি করতে পারবেন, বাসগৃহ সম্পর্কে বিভিন্ন নিয়ম কানুন বা প্রবিধান প্রণয়ন করতে পারবেন। সেই সাথে পুলিশের অভ্যন্তরীণ গুপ্ত সংবাদ সংগ্রহ করা, আদান প্রদান করা, পুলিশের বিভিন্ন উন্নয়ন কাজ করা বা পুলিশের দক্ষতা বৃদ্ধি করা বা পুলিশকে রক্ষা করার জন্য বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন এবং সেই সাথে আদেশ জারি করতে পারবেন। ধারা 12। ধারা 13-তে বলা হয়েছে পুলিশ সুপার মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগ। যদি কোনো ব্যক্তি অতিরিক্ত পুলিশ পাওয়ার জন্য যদি আবেদন করেন জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, তাহলে জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশ ক্রমে পুলিশ সুপার মহোদয় সেখানে অতিরিক্ত পুলিশ নিয়োগ করতে পারবেন। তবে জেলা ম্যাজিস্ট্রেট যদি বুঝতে পারেন যে সেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা প্রয়োজন, সেখানে আইন শৃঙ্খলা অবনতি ঘটার সম্ভাবনা আছে, তাহলে সে মোতাবেক তিনি পুলিশ সুপারকে কি করতে পারেন, নির্দেশ দিতে হবে। পুলিশ সুপার সেই নির্দেশ সাপেক্ষে সেই এলাকায় পুলিশ নিয়োগ করতে পারে। সেখানে অতিরিক্ত যদি পুলিশ নিয়োগ করা হয়, যে ব্যক্তির আবেদন ক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে সেই ব্যক্তি ওই অতিরিক্ত পুলিশের ব্যয়ভার কি বহন করবেন। ধারা 13। এখানে ওই ব্যক্তি যদি মনে করেন, যে ব্যক্তি আবেদন করবেন সেই ব্যক্তি যদি মনে করেন এখানে অতিরিক্ত পুলিশের আর প্রয়োজন নাই, তাহলে উঠিয়ে নেওয়ার 1 মাস পূর্বে কি করতে হবে, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর সেটা আবেদন করতে হবে। আবেদন সাপেক্ষে ওই পুলিশদেরকে তখন উঠিয়ে নেওয়া হবে। ধারা 13। ধারা 13, তাহলে যদি কখনো প্রশ্ন হয় যে অতিরিক্ত পুলিশ উঠিয়ে নেওয়ার জন্য কতদিন পূর্বে আবেদন করতে হবে, 1 মাস, 2 মাস, 3 মাস, 4 মাস, তাহলে অবশ্যই হবে উত্তর 1 মাস। আর অতিরিক্ত পুলিশের ব্যয়ভার কে বহন করবেন? যদি কোনো ব্যক্তি নিজের থেকে যদি আবেদন করে তাহলে সেই ব্যক্তি ব্যয়ভার বহন করবেন। ধারা 13। ধারা 14-তে বলা হয়েছে রেলওয়ের আশেপাশে অথবা অন্যান্য কাজে অতিরিক্ত পুলিশ বাহিনী নিয়োগ, অর্থাৎ আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগ, অতিরিক্ত পুলিশ নিয়োগ। যেমন রেলপথে, রেলপথে কিন্তু আমাদের পুলিশ আছে, রেলের বিভিন্ন রেলে কি থাকে, আমাদের পুলিশ সদস্য থাকে। রেল, খাল বা কোনো কলকারখানায় যদি আইন শৃঙ্খলার অবনতি ঘটার সম্ভাবনা থাকে তাহলে সেখানে আইজিপি মহোদয় কি করতে পারেন, অতিরিক্ত পুলিশ মোতায়েনের জন্য নির্দেশ দিতে পারেন। এবং আইজিপি মহোদয়ের এই নির্দেশনা সাপেক্ষে সেখানে কি করা যায়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা যায়। সেখানে যদি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় তাহলে যেখানে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হবে, কোনো কলকারখানায় যদি অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, সেই কলকারখানার যে মালিক থাকবেন বা যে কর্মচারী থাকবেন বা যে ম্যানেজার থাকবেন বা যে প্রধান অফিসার থাকবেন, তিনি কি করবেন, এখানে অতিরিক্ত পুলিশের যে ব্যয়ভার হবে তিনি সে ব্যয়ভার মিটাবেন। ধারা 14। ধারা কত? ধারা 14। তাহলে ধারা 13-তে বলা হয়েছিল যে ব্যক্তির আবেদন ক্রমে অতিরিক্ত পুলিশ নিয়োগ করা হবে সেই ব্যক্তি কি করবেন, অতিরিক্ত পুলিশের ব্যয়ভার মিটাবেন। আর এখানে 14 ধারা বলা হয়েছে যদি কোনো কলকারখানায়, কোনো রেলপথ বা কোনো খাল, এই জায়গায় যদি কি করা হয়, অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়, তাহলে তারা কি করবেন, ব্যয়ভার মিটাবেন। ধারা 14। আর ধারা 14 ক, ধারা 14 ক, পুলিশের ইন্সপেক্টর জেনারেলের
লিখিত ভাবে ক্ষমতা, এখানে কি ক্ষমতা, এখানে রেলওয়ে রক্ষী বাহিনী যে আছে এই রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা এর কোনো অংশকে কি করতে পারবেন, বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। আর এরূপ যদি কোনো পুলিশ বাহিনীকে রূপান্তর করা হয় তাহলে পুলিশের পদমর্যাদা, ওই ব্যক্তিগণের পদমর্যাদা ও উহার মেয়াদ সরকারি গেজেটে সুনির্দিষ্টভাবে উল্লেখ করতে হবে। ধারা 14 কয়ের 1। তাহলে ধারা 14 কয়ের 1-এ বলা হয়েছে, বর্তমানে বলবৎ অন্য কোনো আইনে যা কিছুই থাকুক না কেন, পুলিশের ইন্সপেক্টর জেনারেল অথবা তার দ্বারা লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অন্য কোনো কর্মকর্তা সরকারের অনুমোদন ক্রমে, কার অনুমোদন ক্রমে, প্রায় সবগুলো জায়গাতেই বলা আছে সরকারের অনুমোদন ক্রমে এবং সরকারের গেজেট প্রকাশের মাধ্যমে বা ক্ষমতা বলে বা আদেশ বলে রেলওয়ে রক্ষী বাহিনীকে, রেলওয়ে রক্ষী বাহিনী ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, রেলওয়ে রক্ষী বাহিনীকে বলা হয় ওয়াচ অ্যান্ড ওয়ার্ড বা উহার কোনো অংশকে, সম্পূর্ণ রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা উহার কোনো অংশকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তরিত করতে পারবেন। ধারা 14 কয়ের 1-কে পারবেন। আইজিপি মহোদয় পারবেন অথবা আইজিপি মহোদয় কর্তৃক লিখিতভাবে ক্ষমতাপ্রাপ্ত অপর কোন ঊর্ধ্বতন কর্মকর্তা এই কাজ করতে পারবেন, তবে করার ক্ষেত্রে অবশ্যই সরকারের অনুমোদন সাপেক্ষে অথবা বাংলাদেশ সরকার কর্তৃক গেজেটে, গেজেটে প্রকাশ বলে বা গেজেটে প্রকাশিত আদেশ বলে, আদেশ বলে কি করতে পারবেন, রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা উহার কোনো অংশকে পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। ধারা 14 কয়ের 1। 14 কয়ের 2 বলা হয়েছে, রেলওয়ে রক্ষী বাহিনীকে যদি পুলিশ বাহিনীতে রূপান্তর করা হয় তাহলে উপধারা 1-এর অধীন কি করা হবে, এই বাহিনী 1861 সালের পুলিশ আইনের আওতাধীন হবে। অর্থাৎ রেলওয়ে রক্ষী বাহিনীকে অথবা উহার কোনো অংশকে উপধারা 1 অনুসারে যখন পুলিশ বাহিনীতে রূপান্তর করা হবে তখন ওই সকল সদস্য কি হবে, পুলিশ আইনের যে 1861 সালের যে আইনটা আছে পুলিশ আইন, এই আইনের আওতাধীন হবে। অর্থাৎ আমি আপনি যেমন পুলিশ আইনের আওতাধীন, যখন এই রক্ষী বাহিনীকে রূপান্তর পূর্বক পুলিশ বাহিনীতে প্রেরণ করা হবে, পুলিশ বাহিনীতে রূপান্তর করা হবে, তখন কি হবে, তারাও এই 1861 সালের পুলিশ আইন অনুযায়ী তাদের আওতাধীন হবে। ধারা 14 কয়ের 2। 14 কয়ের 3-এ বলা হয়েছে, আমরা যে বিভিন্ন প্রকার শাস্তি ভোগ করি, আমরা যে সুযোগ সুবিধা ভোগ করি, আমরা যে সকল সুযোগ সুবিধা ভোগ করব, যে ধরনের শাস্তি ভোগ করব, তারাও সে সকল সুযোগ সুবিধা ভোগ করবেন এবং কোনো অপরাধমূলক কাজ করলে তারা কি করবেন, তারাও শাস্তি ভোগ করবেন। ধারা 14 কয়ের 3। আর আমরা যেমন ঊর্ধ্বতন কর্মকর্তাদের ন্যায় একই কর্তৃপক্ষের নিয়ন্ত্রণে থাকি, তারাও ঠিক ঊর্ধ্বতন কর্তৃপক্ষের নিয়ন্ত্রণাধীন বা অধীনস্থ হিসেবে গণ্য হবে। ধারা 14 কয়ের 3। তাহলে ধারা 5 থেকে ধারা 14। ধারা 5-এ বলা হয়েছে আইজিপি মহোদয়ের ম্যাজিস্ট্রেটের ক্ষমতা। ধারা 7-এ বলা হয়েছে অধস্তন অফিসারদেরকে দণ্ড প্রদান। ধারা 8 নিয়োগপত্র। ধারা 9 2 মাস পূর্বে আবেদন করতে হবে। ধারা 10-এ বলা হয়েছে আইজিপি মহোদয়ের লিখিত অনুমোদন সাপেক্ষে বা অনুমতি ছাড়া কি করা যাবে না, পুলিশে কর্মরত থাকা অবস্থায় অন্য কোনো বাহিনীতে বা অন্য কোনো কাজে নিজেকে নিয়োজিত বা নিযুক্ত করা যাবে না। ধারা 12-তে বলা হয়েছে আইজিপি মহোদয় পুলিশের বিভিন্ন উন্নয়ন কার্য করার জন্য কি করতে পারবেন, বিভিন্ন সময় আহ প্রবিধান প্রণয়ন করতে পারবেন বা বিভিন্ন নিয়ম কানুন প্রণয়ন করতে পারবেন বা বিভিন্ন আদেশ জারি করতে পারবেন। ধারা 13-তে বলা হয়েছে পুলিশ সুপার মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগ। ধারা 14-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক অতিরিক্ত পুলিশ নিয়োগ। ধারা 14 ক-তে বলা হয়েছে আইজিপি মহোদয় কর্তৃক রেলওয়ে রক্ষী বাহিনীকে ওয়াচ অ্যান্ড ওয়ার্ড, এই বাহিনীকে অথবা উহার কোনো অংশকে কি করতে পারবেন, সরকারের অনুমোদন সাপেক্ষে অথবা সরকারি গেজেটে প্রকাশিত আদেশ বলে পুলিশ বাহিনীতে রূপান্তর করতে পারবেন। ধারা 14 কয়ের 1, 14 কয়ের 2 বলা হয়েছে উপধারা 1 অনুসারে যখন রেলওয়ে রক্ষী বাহিনীকে বাংলাদেশ পুলিশ বাহিনীতে রূপান্তর করা হবে তখন তারা পুলিশ 1861 সালের পুলিশ আইনের আওতাধীন হবে। ধারা 14 কয়ের 3-এ বলা হয়েছে উপধারা 1-এর অধীনে রূপান্তরিত পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্য কি হবে, বাংলাদেশ পুলিশ বাহিনীর প্রত্যেক সদস্যের ন্যায় বিভিন্ন সুযোগ সুবিধা এবং নিরাপত্তার অধিকারী হবে, একই সাথে কর্তব্য ও দায়িত্ব পালনের অধিকারীও হবে। তারা যদি কর্তব্য কর্মে কোনো প্রকার ফাঁকি দেয় তাহলে অন্যান্য পুলিশ সদস্য কি হবে, তারাও শাস্তি ভোগ করবে এবং তারা ঊর্ধ্বতন অফিসারের অধীনস্থ এবং নিয়ন্ত্রণাধীনে থাকবে। ধারা 14 কয়ের 3। ধারা 14 কয়ের 3।
তাহলে 5 থেকে 14 ধারা পর্যন্ত কোনো সমস্যা আছে? না স্যার, সমস্যা নাই। আচ্ছা, নতুন ধারা 17। 17 ধারা, স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা। কি পুলিশ? স্পেশাল পুলিশ, অর্থাৎ বিশেষ পুলিশ নিয়োগের ক্ষমতা। কোন স্থানে বেআইনি যৌনতা বা দাঙ্গা হাঙ্গামা অথবা ব্যাপক শান্তি ভঙ্গ ঘটলে অথবা ঘটার যুক্তিসঙ্গত কারণ থাকলে অথবা 1952 সালের চোরাচালান প্রতিরোধ আইনের অধীনে কোনো অপরাধ সংগঠিত হইলে অথবা সংগঠিত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকলে অথবা তাহা আয়ত্তে আনার সাধারণ পুলিশের পক্ষে, অর্থাৎ আমি আপনার পক্ষে যদি সাধ্য মতো চেষ্টা করার পরেও যদি আয়ত্তে আনা সম্ভব না হয় বা বিবেচিত হইবে না, বিবেচিত হইলে তাহার জন্য কি এই বিষয়ে স্পেশাল পুলিশ চাহিয়া কোন ইন্সপেক্টর অথবা ঊর্ধ্বতন পুলিশ অফিসার স্থানীয় ম্যাজিস্ট্রেটের নিকট উক্ত এলাকার আদিবাসীগণের মধ্যে হইতে স্পেশাল পুলিশ নিযুক্ত করার প্রার্থনা জানাইয়া আবেদন করিলে ম্যাজিস্ট্রেট আবেদন অগ্রাহ্য করার কোনো কারণ না থাকিলে উহা মঞ্জুর করিবেন ও স্থানীয় আদিবাসীগণের মধ্য থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে স্পেশাল পুলিশ কর্মচারী হিসেবে নিয়োগ করিবেন এবং অনুরূপ পরিস্থিতিতে জেলা ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও উহা করিতে পারেন। ধারা 17। ধারা 17-তে বলা হয়েছে স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা। কখন স্পেশাল পুলিশটা নিয়োগ করা হয়? যদি প্রশ্ন হয় স্পেশাল পুলিশ নিয়োগের কারণ কি বা কখন স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়, আলোচনা করুন। কোন স্থানে যদি বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা অথবা কোন স্থানে যদি ব্যাপক আইন শৃঙ্খলার যদি অবনতি ঘটার সম্ভাবনা থাকে অথবা চোরাচালান হওয়ার সম্ভাবনা থাকে বা চোরাচালান ঘটার সম্ভাবনা থাকে অথবা এই জাতীয় কোনো অপরাধ যদি সংগঠিত হয় বা সংগঠিত হওয়ার যুক্তিসঙ্গত যদি কোনো কারণ থাকে, সেখানে নিয়মিত পুলিশ দ্বারা যদি আইন শৃঙ্খলা রক্ষা করা যদি সম্ভব না হয়, তাহলে পুলিশের ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার, পুলিশের কোন পদের অফিসার? সর্বনিম্ন ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার ঊর্ধ্বতন কোনো অফিসার যদি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর সংশ্লিষ্ট এলাকার আদিবাসীদের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করার জন্য বা নিযুক্ত করার জন্য যদি আবেদন জানায়, অর্থাৎ লিখিতভাবে যদি আবেদন করে, তাহলে যদি ওই আবেদন অগ্রাহ্য করার মতো কোনো কারণ না থাকে, অর্থাৎ অগ্রাহ্য বলতে বলা হয়েছে এখানে যে ওইখানে স্পেশাল পুলিশ নিয়োগ করার কোনো যদি কারণ না থাকে, তাহলে অগ্রাহ্য যদি করতে না পারেন, তাহলে অবশ্যই ওই সংশ্লিষ্ট এলাকার আদিবাসীগণের মধ্যে থেকে বা ওই অধিবাসীগণের মধ্যে থেকে নির্দিষ্ট সংখ্যক ব্যক্তিকে স্পেশাল পুলিশ হিসেবে নিয়োগ করতে পারবেন। ধারা 17। ধারা কত? ধারা 17। তাহলে স্পেশাল ম্যাজিস্ট্রেট কার আবেদন ক্রমে নিয়োগ করা হয়? পুলিশের এএসআই, পুলিশের সাব ইন্সপেক্টর, পুলিশের ইন্সপেক্টর অথবা সবগুলো। তাহলে উত্তর হবে পুলিশের ইন্সপেক্টর পদের অফিসারের আবেদন ক্রমে স্পেশাল ম্যাজিস্ট্রেট নিয়োগ করা হয়। স্পেশাল ম্যাজিস্ট্রেট কে নিয়োগ করেন? স্পেশাল ম্যাজিস্ট্রেট পুলিশের ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার ঊর্ধ্বতন পদের অফিসারের আবেদন ক্রমে যখন জেলা ম্যাজিস্ট্রেটের কাছে যায়, অগ্রাহ্য করার যদি কোনো কারণ না থাকে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট ওই এলাকার সংশ্লিষ্ট অধিবাসী গণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করেন। ধারা 17। ধারা 17। স্পেশাল পুলিশ কখন নিয়োগ করা হয়? যখন কোনো স্থানে বেআইনি জনতা বা দাঙ্গা হাঙ্গামা অথবা ব্যাপক শান্তিভঙ্গ ঘটলে অথবা ঘটার যুক্তিসঙ্গত কারণ থাকলে অথবা কোথাও চুরি চোরাচালান প্রতিরোধ করার জন্য যদি কোনো অপরাধ সংঘটিত হয়, চোরাচালান সংক্রান্ত কোনো অপরাধ সংঘটিত হয় অথবা অপরাধ সংঘটিত হওয়ার যুক্তিসঙ্গত কারণ থাকে অথবা ওই সকল অপরাধ যদি সাধারণ পুলিশ দ্বারা বা নিয়মিত পুলিশ দ্বারা যদি ওই নিয়মিত পুলিশ দ্বারা যদি নিয়ন্ত্রণে যদি নিয়ে আসা সম্ভব না হয়, সেই ক্ষেত্রে
যখন নিয়ন্ত্রণে নিয়ে আসা সম্ভব হবে না, ওই বেআইনি জনতা, দাঙ্গা হাঙ্গামা অথবা চোরাচালান সংক্রান্ত যে বিভিন্ন অপরাধগুলো আছে, এগুলা যদি ঘটতেই থাকে অথবা ঘটার সম্ভাবনা থাকে বা ঘটার যদি এরকম কোনো ইয়ে থাকে যে ঘটবে যদি বোঝা যায়, সেই ক্ষেত্রে এই সকল কার্যক্রম যদি নিয়মিত পুলিশ অফিসার দ্বারা যদি নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, তাহলে পুলিশের ইন্সপেক্টর পদের অফিসার অথবা ইন্সপেক্টর পদের ঊর্ধ্বতন অফিসার বলতে বোঝায় এখানে এএসপি টু এসপি পর্যন্ত যারা আছেন, এরা যদি জেলা ম্যাজিস্ট্রেট বরাবর কি করেন, স্পেশাল পুলিশ পাওয়ার জন্য ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার অধিবাসী গণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিযুক্ত করার জন্য যদি লিখিতভাবে আবেদন করেন, তাহলে সেই আবেদন বা দরখাস্ত যদি অগ্রাহ্য করার কোনো কারণ না থাকে, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট কি করবেন, ওই সংশ্লিষ্ট এলাকার অধিবাসী গণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করবেন। ধারা 17, ধারা 17 এক, ধারা 17 এক, ধারা 17 এখানে স্পেশাল পুলিশ কি ম্যাজিস্ট্রেট আবেদনের প্রেক্ষিতে কি করবেন, নিয়োগ করবেন। এছাড়াও যদি ম্যাজিস্ট্রেট মনে করেন, তাহলে ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও এই স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। অর্থাৎ যখন ম্যাজিস্ট্রেট দেখবেন যে না পুলিশ অফিসার আবেদন করা নাই, তাহলে ম্যাজিস্ট্রেট যদি মনে করেন যে এটা স্পেশাল পুলিশ নিয়োগ করা দরকার, তাহলে ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও কি করতে পারেন, এই স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। ধারা 17, ধারা 17, ধারা 17 দিয়ে বলা হয়েছে, উপধারা 1-এর অধীনে নিযুক্ত স্পেশাল পুলিশ কর্মকর্তাগণের নামের তালিকা তৎক্ষণাৎ জেলা পুলিশ সুপারিনটেনডেন্টের নিকট প্রেরণ করতে হবে। অর্থাৎ যে সকল স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়েছে বা নিযুক্ত করা হয়েছে, তাদের নামের তালিকা কি করতে হবে, জেলার পুলিশ সুপার বরাবর তৎক্ষণাৎ প্রেরণ করতে হবে। ধারা 17-2, ধারা 17-2। তাহলে যদি কখনো এমসিকিউ হয় যে স্পেশাল পুলিশ নিয়োগ করার পর তাদের নামের তালিকা কার বরাবর প্রেরণ করতে হবে, পুলিশের ইন্সপেক্টর বরাবর, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর, অথবা জেলা জজ বরাবর, অথবা জেলার পুলিশ সুপার বরাবর, তাহলে অবশ্যই উত্তর হবে জেলার পুলিশ সুপার বরাবর। অর্থাৎ 17-1 ধারায় যখন স্পেশাল পুলিশ নিয়োগ করা হবে, যাদেরকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হোক না কেন, এর প্রত্যেকটা সদস্যর নামের তালিকা তৎক্ষণাৎ কি করতে হবে, জেলার পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হবে। ধারা 17-2, ধারা 17-2। তাহলে 17 ধারায় বলা হয়েছে কি স্পেশাল পুলিশ নিয়োগের ক্ষমতা কিভাবে নিয়োগ করা হবে, জেলা ম্যাজিস্ট্রেট বরাবর আবেদন করতে হবে। আবেদনটা কে করবেন, একজন ইন্সপেক্টর পদের অফিসার করবেন, অথবা ইন্সপেক্টর পদের ঊর্ধ্বতন কোনো অফিসার কি করবেন, এই আবেদনটা করবেন। এই আবেদনটা করার পর জেলা ম্যাজিস্ট্রেট দেখবেন যদি অগ্রাহ্য করার মতো কোনো কারণ না থাকে, তাহলে তিনি অবশ্যই ওই এলাকার সংশ্লিষ্ট এলাকার অধিবাসী গণের মধ্যে থেকে এক বা একাধিক ব্যক্তিকে বা যতগুলা ব্যক্তি প্রয়োজন ততগুলা ব্যক্তিকে কি স্পেশাল পুলিশ নিযুক্ত করবেন। এক্ষেত্রে জেলা ম্যাজিস্ট্রেট নিজ উদ্যোগেও এই স্পেশাল পুলিশ নিযুক্ত করতে পারেন। ধারা 17-1, ধারা 17 দিয়ে বলা হয়েছে যাদেরকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হবে, তাদের নামের তালিকা কোথায় প্রেরণ করতে হবে, জেলার পুলিশ সুপার বরাবর তৎক্ষণাৎ প্রেরণ করতে হবে। ধারা 17-2। তো ধারা 17 বুঝতে কোনো সমস্যা আছে? না স্যার, বুঝতে পারছি স্যার। খুবই সহজ জিনিস। ধারা 18, স্পেশাল পুলিশের কর্তব্য। এখন স্পেশাল পুলিশ নিয়োগ করলাম, এর তো একটা দায়িত্ব কর্তব্য আছে। স্পেশাল পুলিশ কর্মচারীর সকল ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব ও সুযোগের অধিকারী হবে এবং পুলিশ বাহিনীর ন্যায়, অপরাধ, শৃঙ্খলা প্রভৃতির জন্য একই কর্তৃত্বের অধীন থাকবে। তাহলে 18 ধারায় বলা হয়েছে কি পুলিশের যে ক্ষমতা আছে, এই স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ যে নিয়োগ করা হয়েছে, এরা পুলিশের ন্যায় কি করবে, সকল ক্ষমতা, কর্তৃত্ব, দায়িত্ব ও সুযোগের অধিকারী হইবে। ধারা 18, ধারা 18। এবং পুলিশ বাহিনীর ন্যায়, অপরাধ, শৃঙ্খলা প্রভৃতির জন্য একই কর্তৃত্বের অধীনে থাকবে, অর্থাৎ ঊর্ধ্বতন অফিসারদের অধীনে থাকবে। ধারা 18।
তাহলে ধারা 17-তে বলা হয়েছে স্পেশাল পুলিশ নিয়োগ, আর ধারা 18-তে বলা হয়েছে স্পেশাল পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। নিয়মিত যারা পুলিশ সদস্য আছেন আপনারা যে সকল দায়িত্ব পালন করেন, যে সকল কর্তব্য পালন করেন, বা যে সকল ক্ষমতা, যে সকল সুযোগ সুবিধা আপনাদের আছে, এই স্পেশাল পুলিশ যাদেরকে নিয়োগ করা হবে তাদেরও কি একই ক্ষমতা থাকবে। আমরা যেমন 14-র ক ধারায় পড়ছিলাম ওয়াচ অ্যান্ড অর্ড, এখানে যে রেলওয়ে রক্ষী বাহিনী আছে এদেরকে যখন রূপান্তর পূর্বক পুলিশ বাহিনীতে নিয়ে আসা হবে, তাদের ক্ষেত্রেও কি একই কথা। আপনার যে সকল ক্ষমতা আছে, আপনার যে সুযোগ সুবিধা আছে, আপনার যে অধিকার আছে, আপনার যে দায়িত্ব কর্তব্য আছে, তারাও কি সেম দায়িত্ব কর্তব্য, সেম সুযোগ সুবিধা, সেম ক্ষমতার কি হবে, অধিকারী হবে। ঠিক সেম এখানে 17 ধারায় যখন আপনি স্পেশাল পুলিশ নিয়োগ করবেন, 18 ধারায় এই স্পেশাল পুলিশের নিয়োগের কি এদের কি ক্ষমতা, দায়িত্ব কর্তব্য, এদের ক্ষমতা সুযোগ সুবিধা কি আপনার মতোই থাকবে, সেম থাকবে। এবং আপনি যেমন ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে থাকবেন, তারাও কি থাকবে ঊর্ধ্বতন কর্তৃপক্ষের তত্ত্বাবধানে বা কর্তৃত্বে থাকবে। ধারা 18, ধারা 18। তাহলে ধারা 17-তে স্পেশাল পুলিশ নিয়োগ, আর ধারা 18-তে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য ক্ষমতা এবং সুযোগ সুবিধা। ধারা 18। ধারা 19, ধারা 19 স্পেশাল পুলিশের কর্তব্য অবহেলার দণ্ড। অর্থাৎ আপনি স্পেশাল পুলিশ নিয়োগ করলেন কিসের জন্য? আপনার কাজের সুবিধার্থে। অর্থাৎ যেখানে আইন শৃঙ্খলার অবনতি হওয়ার সম্ভাবনা আছে, যেখানে বেআইনি জমতা কর্তৃক দাঙ্গা হাঙ্গামা করার সম্ভাবনা আছে, অথবা যে এলাকায় চোরাচালান হয়, চোরাচালান জাতীয় কোনো অপরাধ সংগঠিত হয় বা সংগঠিত হওয়ার সম্ভাবনা আছে বা ঘটবে, এরূপ কিছু যদি মনে হয়, সেই ক্ষেত্রে কি করা হয়? স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়। যখন নিয়মিত পুলিশ দ্বারা বা স্থানীয় যে পুলিশ থাকে, সেখানে যে কর্মরত পুলিশ থাকে, তাদের দ্বারা যদি ওই সকল অপরাধ নিয়ন্ত্রণ করা সম্ভব না হয়, সেক্ষেত্রে কি করা হয়? ওই স্থানীয় জনগণের মাঝে থেকে বা স্থানীয় অধিবাসীগণের অধিবাসীগণের ভিতর থেকে কি করা হয়? এই স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়। এখন স্পেশাল পুলিশ নিয়োগ করা হয় ধারা 17-তে, 18-তে তাদের দায়িত্ব কর্তব্য। আর 19-এ বলা হয়েছে আপনার যেমন দণ্ড আছে, আপনি কর্তব্য কর্মে যদি ফাঁকি দেন, আপনার কি আছে? আপনার বিভিন্ন প্রকার দণ্ড আছে, গুরুদণ্ড, লঘুদণ্ড, বিভিন্ন প্রকার দণ্ড। এদেরও ঠিক দণ্ডের ব্যবস্থা আছে। ধারা 19। ধারা কত? 19। তাহলে স্পেশাল পুলিশ সংক্রান্ত বা বিশেষ পুলিশ সংক্রান্ত যে বিধান, ধারা 17 থেকে ধারা 19। ধারা 20, তারা ধারা 19-এ বলা হয়েছে স্পেশাল পুলিশ নিযুক্ত হয়ে কেউ বিনা কারণে কর্তব্যে অবহেলা করিলে বা কর্তব্য করিতে যদি অস্বীকার করে, তার প্রতি গাফিলতির দায়ে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে অনধিক 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত হবে। এটা কখন ছিল 50 টাকা? আঠারো 1861 সালে যখন এই আইনটা করা হয়েছিল, তখন ছিল কত টাকা? 50 টাকা। তখন 50 টাকার বিশাল একটা দাম ছিল, বিশাল একটা অ্যামাউন্ট ছিল ওই সময়। এখনকার যে সময়টা, এই সময়টা যদি হিসাব করেন, তাহলে 50 টাকার আর দেখা যাবে মোটামুটি 50 লাখেরও বেশি হয়ে যাবে। ঠিক আছে? তাহলে 1861 সালে যখন এই আইনটা করা হয়েছিল, তখন বলা হয়েছিল যে স্পেশাল পুলিশ যাদেরকে নিয়োগ করা হয়, তারা যদি কোনো কারণে দায়িত্ব কর্মে যদি অবহেলা করে, বা পুলিশ স্পেশাল পুলিশে নিয়োগ হওয়ার পর কি করছে, স্পেশাল পুলিশে নিয়োগ হয়েছে, নিয়োগ হওয়ার পর কি করবে না, সে তার দায়িত্ব পালন করবে না, সে অস্বীকার করতেছে দায়িত্ব কর্তব্য পালনে, সে কি করতেছে, অস্বীকার করতেছে। তাহলে তার এই গাফিলতির জন্য বা তার কর্তব্য কর্মে অবহেলার জন্য যদি জেলার ম্যাজিস্ট্রেটের আদালতে যদি বিচার হয়, তাহলে সেই বিচারে কি করা যাবে? তাকে 50 টাকা পর্যন্ত অর্থদণ্ডে দণ্ডিত করা যাবে। ধারা 19। ধারা 19। তাহলে ধারা 17-তে স্পেশাল পুলিশ নিয়োগ, ধারা 18-তে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য ক্ষমতা সুযোগ সুবিধা, আর ধারা 19-এ কর্তব্য কর্মে অবহেলার জন্য স্পেশাল পুলিশের দণ্ড। ধারা 19। কত টাকা দণ্ড হবে? 50 টাকা অর্থদণ্ড করা যাবে। কোন আদালতে? ম্যাজিস্ট্রেটের আদালতে যদি বিচার হয়, তাহলে বিচারে তাকে কি করা যাবে? 50 টাকা অর্থদণ্ড করা যাবে। কি জন্য করা যাবে? সে স্পেশাল পুলিশে নিযুক্ত হওয়ার পর যদি কর্তব্য কর্মে অবহেলা করে বা সে দায়িত্ব পালনে যদি অবহেলা করে, তাহলে সেই অবহেলার জন্য তাকে অপরাধী করে তাকে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচার করে তাকে 50 টাকা অর্থদণ্ড করা যাবে। ধারা 19। ধারা 20। ধারা 20 স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা।
স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা, সে কোথায় ক্ষমতা প্রয়োগ করবে, কিভাবে ক্ষমতা প্রয়োগ করবে, কতটুকু ক্ষমতা প্রয়োগ করতে পারবে। এই আইনে অথবা পরবর্তীকালে বিধিবদ্ধ কোনো আইনে প্রদত্ত পুলিশ কর্মচারীর নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত কোনো পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা ব্যবহার করিতে পারিবেন না। অর্থাৎ পুলিশ কর্মচারীর যে ক্ষমতাগুলো আছে, এই ক্ষমতা ব্যতীত স্পেশাল পুলিশ অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। ধারা 20 দরকার নাই, তেমন তেমন কিছু এখানে বলা নাই। ধারা 20 এই আইনে বা পরবর্তীকালে বিধিবদ্ধ কোনো আইনে দেওয়া পুলিশ কর্মচারী নির্দিষ্ট ক্ষমতা ব্যতীত কোনো পুলিশ কর্মচারী অন্য কোনো ক্ষমতা ব্যবহার করতে পারবেন না। অর্থাৎ আপনাকে আমাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে, সেই ক্ষমতা ব্যতীত আমি অন্য কোনো প্রকার ক্ষমতা প্রয়োগ করতে পারবো না। ঠিক স্পেশাল পুলিশের ক্ষেত্রেও একই কথা, আমার তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা ব্যতীত সে অন্য কোনো ক্ষমতা প্রয়োগ করতে পারবেন না। এখন দেখা গেল, আপনার যখন অধিবাসীগণের মধ্যে থেকে এই স্পেশাল পুলিশ নিয়োগ করা হবে, দেখা যাবে যে ওই এলাকায় যাকে বানানো হবে, পুলিশ বানানো হবে, তার কি শত্রু থাকতে পারে না। সে যদি মনে করেন দায়িত্ব দিলাম যে তুমি এই জায়গার আইন শৃঙ্খলা রক্ষা করো, সে কি করলো, নাপিতগিরি করে যায়, তার শত্রু যে আছে তার শত্রুর কোনো অঘটন ঘটালে বা কোনো ক্ষতি করলো, সেই ক্ষেত্রে কি হবে না, এটা পুলিশ আইনের যে ইয়েটা আছে, ক্ষমতা দেওয়া আছে, সেই ক্ষমতার কি হবে, অপব্যবহার হবে। তাকে যে ক্ষমতা দেওয়া হয়েছে সেই ক্ষমতা ব্যতীত সে কি অন্য কোনো প্রকার ক্ষমতা সেখানে প্রয়োগ করতে পারবে না। ধারা 20। তাহলে স্পেশাল পুলিশ নিয়োগ থেকে স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য পর্যন্ত, স্পেশাল পুলিশের দণ্ড, স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা কত ধারা পর্যন্ত, ধারা 17 থেকে ধারা 20 পর্যন্ত স্পেশাল পুলিশের কার্যক্রম। স্পেশাল পুলিশের কার্যক্রম, তাহলে স্পেশাল পুলিশ কি বোঝা গেল না, বুঝতে কোনো সমস্যা আছে? বুঝা গেছে স্যার। স্পেশাল পুলিশ, ধারা 22। ধারা 22, পুলিশ অফিসার সব সময় কর্তব্যরত। পুলিশ অফিসার সব সময়, তার মানে আপনি 24 ঘন্টার জন্য কর্তব্যরত। পুলিশ আইন 1861 অনুযায়ী আপনি সব সময়ের জন্য কর্তব্যরত। শুধু যদি ছুটিতে থাকেন, ছুটি ব্যতীত আপনি যখন কর্মস্থলে থাকবেন, আপনি যদি ঘুমান, খেলাধুলা করেন, যাই করেন না কেন, ডিউটি ব্যতীত আপনি যাই করবেন, ডিউটি করলে তো আপনি অবশ্যই কর্মরত। আর ডিউটি ব্যতীত আপনি যা কিছু করবেন সেক্ষেত্রেও কি, আপনি যদি ঘুমান তাও আপনি কর্মরত। ধারা 22, পুলিশ আইনের 1861 সাল অনুযায়ী 22 ধারা অনুযায়ী আপনি সব সময়ের জন্য কর্মরত। ধারা 22, এই আইনের উদ্দেশ্যে প্রত্যেক পুলিশ অফিসার সর্বদা কার্যরত বলে বিবেচিত হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে তাকে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে। ধারা 22, এখানে পুলিশ অফিসার বলতে পুলিশ আইন অনুযায়ী পুলিশ অফিসার বলতে কনস্টেবল থেকে শুরু করে আইজিপি মহোদয় পর্যন্ত প্রত্যেকেই পুলিশ অফিসার, প্রত্যেকেই পুলিশ অফিসার। তাহলে 22 ধারায় বলা হয়েছে, এই আইনের উদ্দেশ্যে প্রত্যেক পুলিশ কর্মচারী সর্বদা কর্মরত অথবা অন ডিউটি বলে বিবেচিত হবে। কি, অন ডিউটি, আমরা যেমন বলি যে অন ডিউটিতে আছি, ডিউটিতে আছি, ঠিক আছে, অন ডিউটি বলে বিবেচিত হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে যদি তাকে নিয়োগ করা হয়, তাহলে পুলিশ কর্মকর্তা হিসেবে তাকে নিযুক্ত করা যাবে। ধারা 22, তার মানে আপনি যে জেলায় আছেন, আপনি সে জেলায় কি অল টাইমের জন্য কি অন ডিউটি অবস্থায় থাকবেন। আপনি যে ডিউটি করেন 10 ঘন্টা, 12 ঘন্টা, 14 ঘন্টা, এই ডিউটির বাইরে যখন আপনি অবসরে থাকবেন বা আপনি বিশ্রামে থাকবেন, সেই বিশ্রামে থাকা অবস্থায় কি আপনি অন ডিউটি হিসাবে থাকবেন। ধারা 22, অর্থাৎ পুলিশ আইনের 22 ধারা অনুযায়ী আপনি 24 ঘন্টার জন্য কি কর্মরত হিসেবে গণ্য হবেন। কতক্ষণ? 24 ঘন্টার জন্য। আর আপনাকে জেলার যে কোনো স্থানে যদি নিয়োগ করা হয় বা ঊর্ধ্বতন অফিসার যদি আপনাকে যে কোনো স্থানে যাইতে বলে, জেলার যে কোনো স্থানে, তাহলে আপনি যে কোনো স্থানে পুলিশ অফিসার হিসেবে নিযুক্ত করা যাবে। ধারা 22। ধারা 22, তাহলে ধারা 17-তে বলা হয়েছে স্পেশাল পুলিশ নিয়োগ কে নিয়োগ করবেন? জেলা ম্যাজিস্ট্রেট নিয়োগ করবেন। কার আবেদন ক্রমে? পুলিশের ইন্সপেক্টর অথবা তার ঊর্ধ্বতন অফিসারের আবেদন ক্রমে, অথবা জেলা ম্যাজিস্ট্রেট নিজে থেকে উদ্যোগী হয়েও এই স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। স্পেশাল পুলিশ কোথা থেকে নিয়োগ করা হয়? ওই যে এলাকায় ব্যাপক জনতা
কর্তৃক দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে বা হবে বা ঘটবে বা ঘটার সম্ভাবনা আছে বা ঘটেছে এরূপ জাতীয় যদি কিছু হয় বা কোথাও চোরাচালান জাতীয় যদি কিছু হয়, চোরাচালান জাতীয় কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে বা ঘটার সম্ভাবনা থাকে বা ঘটবে বা ঘটতেছে এরূপ যদি কিছু হয়, সেই এলাকার স্থানীয় লোকজনের ভিতর থেকে বা স্থানীয় অধিবাসী গণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করা হয়। স্পেশাল পুলিশ যাদেরকে নিয়োগ করা হয় না কেন, তাদের নামের তালিকা তৎক্ষণাৎ জেলার পুলিশ সুপার বরাবর প্রেরণ করতে হয়। ধারা 17-2। ধারা 18-তে বলা হয়েছে, ধারা 18-তে কর্তব্য কর্ম। সাধারণ পুলিশ যেমন নিয়মিত পুলিশ যেমন যে সকল ক্ষমতা তাদের কর্তৃত্ব বা কর্তব্য, দায়িত্ব কর্তব্য ও সুযোগের অধিকারী হবে, ঠিক সেম স্পেশাল পুলিশও একই দায়িত্ব কর্তব্য এবং সুযোগ সুবিধার অধিকারী হবে। ধারা 19-এ বলা হয়েছে দণ্ড। এখানে যদি কোনো ব্যক্তি স্পেশাল পুলিশে নিযুক্ত হওয়ার পর কর্তব্য কর্মে যদি অবহেলা করে বা দায়িত্ব যদি অবহেলা করে বা সে যদি কর্তব্য করতে যদি অস্বীকার করে, তাহলে ম্যাজিস্ট্রেটের আদালতে বিচারে তাকে 50 টাকা অর্থদণ্ড করা যাবে। কত টাকা? 50 টাকা। কত সালে? 1861 সালের পুলিশ আইন অনুযায়ী তখন কি করা যাবে? 50 টাকা অর্থদণ্ড করা যাবে। ধারা 19। ধারা 20-এ বলা হয়েছে কর্তৃত্বের আওতাধীন, অর্থাৎ এই আইনের উদ্দেশ্য পূরণকল্পে আইনে আইনে অথবা পরবর্তীকালে অন্য কোনো আইনে যদি পুলিশ কর্মচারীকে নির্দিষ্ট যে ক্ষমতা দেওয়া হয়েছে সে ক্ষমতা ব্যতীত অন্য কোনো প্রকার ক্ষমতা সে প্রয়োগ করতে পারবে না। ধারা 20। ধারা 22-এ বলা হয়েছে পুলিশ অফিসার 24 ঘন্টার জন্য কর্মরত হিসেবে গণ্য হবে। ধারা 22। ধারা 22-এ বলা হয়েছে সকল পুলিশ সর্বদা কর্তব্যরত বিবেচিত ও পুলিশ অফিসার হিসেবে আখ্যায়িত হবে। অর্থাৎ এই আইনের উদ্দেশ্যে প্রত্যেক পুলিশ অফিসার সর্বদা কার্যরত বা কর্মরত অথবা অন ডিউটি হিসেবে গণ্য হবে এবং যে কোনো সময় জেলার যে কোনো স্থানে যদি তাকে নিয়োগ করতে চাওয়া হয় বা নিযুক্ত করতে চাওয়া হয় তাহলে সেখানে সে নিযুক্ত হইতে বাধ্য থাকবে। ধারা 22। ধারা 23। পুলিশ কর্মচারীদের দায়িত্ব কর্তব্য। পুলিশ ভাই কি হলো, এরকম করে কেন? হ্যাঁ, আপনাদের কি সমস্যা হইতেছে? আমার তো এদিকে সমস্যা হইতেছে। বোঝা যাচ্ছে না স্যার, মাঝে মাঝে আটকে যাচ্ছে। বোঝা যাচ্ছে না বলতে এখানে আমি বুঝতেছি না, মানে অটো চলে যাইতেছে, বের হয়ে যাইতেছে, ঠিক আছে, ক্লাস থেকে বের হয়ে যাইতেছে, আবার আসতেছে। যাই হোক, প্রত্যেক পুলিশ সদস্যর বা পুলিশ কর্মকর্তার দায়িত্ব কর্তব্য হবে নিম্নরূপ। ধারা 23-এর 1। ধারা 23-এর 1। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল বৈধ আদেশ দ্রুত পালন পালন ও কার্যকরী করা। অর্থাৎ উপযুক্ত কর্তৃপক্ষ বলতে যে ব্যক্তি আপনাকে আদেশ দেওয়ার জন্য উপযুক্ত, এমন কোন অফিসার যদি আপনাকে কোনো বৈধ আদেশ দেয় তাহলে আপনি দ্রুত পালন ও কার্যকরী করতে বাধ্য থাকবেন। তেইশের এক ধারা 23-এর 1। ধারা 23-এর 1-এ বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ আদেশ দ্রুত পালন ও কার্যকরী করা। ধারা 23-এর 1। ধারা 23-এর 2। উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের বৈধ পরোয়ানা জারি ও দ্রুত কার্যকরী করা। ধারা 23-এর 2। তাহলে একে বলা হয়েছে কি?
ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যত প্রকার বৈধ আদেশ দেবেন, সেটা আপনার উপরে যদি কোনো এএসআই দেয়, অথবা কোনো এসআই দেয়, কোনো ইন্সপেক্টর দেয়, অথবা তারও কোনো বড় অফিসার যদি আপনাকে কোনো বৈধ আদেশ দেয়, তাহলে সেই বৈধ আদেশ আপনি দ্রুত পালন ও কার্যকরী করবেন। ধারা 23-এর 1। ধারা 23-এর 2 বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সব ধরনের বৈধ পরোয়ানা সব ধরনের বৈধ পরোয়ানা জারি ও কার্যকরী করা। ধারা 23-এর 2। ধারা 23-এর 3 বলা হয়েছে, সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও যথাস্থানে তার রিপোর্ট প্রেরণ করা। অর্থাৎ সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ ও যথাস্থানে তার রিপোর্ট প্রেরণ করা। অর্থাৎ যেখানে অশান্তি ঘটার সম্ভাবনা আছে বা শান্তি রক্ষার জন্য যে সকল জায়গা থেকে সংবাদ সংগ্রহ করা দরকার, সেই সকল সংবাদ সংগ্রহ করবেন ও তার যথাযথ রিপোর্ট যথাস্থানে প্রেরণ করবেন। যেমন জেলা পর্যায়ে বিভিন্ন জায়গা থেকে ডিএসবির যে বিভিন্ন সদস্য আছেন, পুলিশ সদস্য যারা আছেন, তারা কি করেন, থানা এলাকার বিভিন্ন জায়গা থেকে বিভিন্ন আইন শৃঙ্খলা সংক্রান্ত কি করেন, সংবাদ সংগ্রহ করেন। কোথায় মিটিং হবে, কোথায় মিছিল হবে, কোথায় কি হবে, এই জাতীয় কি করেন, তথ্য সংগ্রহ করেন। সংগ্রহ করার পর কি করেন, তার উপযুক্ত যে কর্তৃপক্ষ আছে বা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছে, সেই কর্তৃপক্ষ বরাবর কি রিপোর্ট প্রেরণ করেন। এই কথাই বলা হয়েছে যে সর্বসাধারণের শান্তি রক্ষা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা ও তার রিপোর্ট যথাস্থানে প্রেরণ করা। ধারা 23-এর 3। তাহলে ধারা 23-এর 1-এ বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ আদেশ দ্রুত পালন করা ও কার্যকরী করা। কি বলা হয়েছে? 1-এ বৈধ আদেশ আদেশ পালন করা। আর 2-এ বলা হয়েছে, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ পরোয়ানা জারি ও কার্যকরী করা। ধারা 23-এর 2। ধারা 23-এর 3-এ বলা হয়েছে, সর্বসাধারণের শান্তি রক্ষা বা শান্তি শৃঙ্খলা রক্ষার জন্য সংবাদ সংগ্রহ করা এবং তার রিপোর্ট যথাস্থানে প্রেরণ করা। ধারা 23-এর 3। ধারা 23-এর 4-এ বলা হয়েছে, কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বা হবার আশঙ্কা থাকলে উক্ত অপরাধ প্রতিরোধ বা নিবারণ করা। ধারা 23-এর 4। ধারা 23-এর 4, পুলিশ অফিসারের কাজ কি? যদি কোথাও দেখেন যে কোনো অপরাধ সংঘটিত হইতেছে, অথবা যদি কোথাও দেখেন যে অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, যেমন পুলিশ আইনের 149 ধারা থেকে 152 ধারা পর্যন্ত পুলিশ অফিসার অপরাধ নিবারণ করবেন। এই নিবারণের কথাই বলা হয়েছে। এই দায়িত্ব কর্তব্য হলো পুলিশ আইনের 23 ধারা। আপনার সামনে, আপনার জনসম্মুখে বা আপনার চোখের সামনে যদি দেখেন কোনো অপরাধ সংঘটিত হইতেছে বা কোনো অপরাধ সংঘটিত হওয়ার সম্ভাবনা আছে, আপনি যদি নিজে প্রতিরোধ করতে না পারেন, ঊর্ধ্বতন অফিসারকে কি খবর দেবেন? ফৌজদারি কার্যবিধি আইনের 150, পিআরবি কত 120, পুলিশ আইনের 23-এর কত 3 ধারা। আর এখানে যদি কোনো অপরাধ সংঘটিত হতে দেখলে বা অপরাধ সংঘটিত হবার যদি আশঙ্কা থাকে, তাহলে সেই অপরাধ কি করবেন? প্রতিরোধ করবেন বা নিবারণ করার চেষ্টা করবেন। ধারা 23-এর 4। ধারা 23-এর 4। ধারা 23-এর 5-এ বলা হয়েছে, সর্বসাধারণের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নিউসেন্স নিবারণ করা। সর্বসাধারণের বিরক্তিকর কার্য অর্থাৎ পাবলিক নিউসেন্স নিবারণ করা। ধারা 23-এর 5। তাহলে ধারা 23-এর 1-এ বলা হয়েছে বৈধ আদেশ। ধারা 23-এর 2-এ বলা হয়েছে বৈধ পরোয়ানা। ধারা 23-এর 3-এ বলা হয়েছে জনসাধারণের শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং তার যথাযথ রিপোর্ট যথাস্থানে প্রেরণ করা। 4-এ বলা হয়েছে কি, যদি কোনো অপরাধ ঘটিত হতে দেখেন, তাহলে সেই অপরাধ কি করা? নিবারণ করা বা প্রতিরোধমূলক ব্যবস্থা গ্রহণ করা। আর 5-এ বলা হয়েছে কি, পাবলিক নিউসেন্স নিবারণ করা, অর্থাৎ জনগণের বিরক্তিকর কার্য নিবারণ করা। ধারা 23-এর 5। ধারা 23-এর 5। ধারা 23-এর 6, অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করা। অর্থাৎ কোনো অপরাধের যদি সংবাদ থানায় আসে, সেই অপরাধের তদন্ত যদি কোনো অফিসারকে দেওয়া হয়, সেই অফিসার কি করবেন? অফিসার উক্ত অপরাধের তদন্ত করবেন, উক্ত অপরাধের অনুসন্ধান করবেন বা উক্ত অপরাধের যে বৃত্তান্ত থাকবে তা কি করবেন? উদ্ঘাটন করবেন। ধারা 23-এর 6। ধারা 23-এর 6। ধারা 23-এর 7-এ বলা হয়েছে, অপরাধীকে বিচারার্থে
আদালতে সোপর্দ করা। অর্থাৎ অপরাধীকে যখন গ্রেপ্তারপূর্বক থানায় নিয়ে আসা হয়, সেই অপরাধীর বিচার করার জন্য কোথায় প্রেরণ করা হয়? আদালতে। এই অফিসার কি করবেন? অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করবেন। এটা কত ধারায়? 23-এর 7 ধারায়। 23-এর 7 ধারায় অপরাধের বিচারের জন্য অপরাধীকে কি করবেন? আদালতে প্রেরণ করবেন। পুলিশ আইনের 23-এর 7 ধারায় পুলিশ অফিসারকে এই দায়িত্ব কর্তব্য দেওয়া হয়েছে। ধারা 23-এর 7। ধারা 23-এর 8, আইন সঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা, এটাও পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এটাও পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। কি কর্তব্য? আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা, এটা পুলিশের দায়িত্ব কর্তব্য। তার ধারা 23-এর 8। এছাড়াও বলা হয়েছে উপযুক্ত কর্তব্য সমূহ পালনের জন্য সকল পুলিশ কর্মকর্তা, অর্থাৎ 23-এর 1 থেকে 23-এর 8 পর্যন্ত যে সকল কর্তব্য কর্মের কথা বলা হয়েছে, এ সকল কর্তব্য কর্ম পালনের জন্য পুলিশ কর্মকর্তা যে কোনো সরাইখানা, যে কোনো জুয়ার আড্ডাখানা বা সন্দিগ্ধ বা উচ্ছৃঙ্খল চরিত্রের ব্যক্তিদের সমাগমের স্থান বিনা পরোয়ানায় সেখানে প্রবেশ করতে পারবেন এবং তথায় যা কিছু আছে বা কি আছে না আছে তা পরিদর্শন করতে পারবেন। ধারা 23। ধারা তাহলে ধারাতে এসে বলা হয়েছে কি পুলিশের দায়িত্ব কর্তব্য, এটা যে কোনো সময় প্রশ্ন আসে, পুলিশের দায়িত্ব কর্তব্য আলোচনা করুন। তাহলে পুলিশ আইনের 23 ধারা অনুযায়ী পুলিশের দায়িত্ব কর্তব্য নিম্নরূপ। ধারা 23-এর 1, উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল আদেশ দ্রুত পালন করা বা কার্যকরী করা। 23-এর 2 বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সকল বৈধ পরোয়ানা। কি পরোয়ানা? বৈধ পরোয়ানা আর বৈধ আদেশ এবং বৈধ পরোয়ানা দ্রুত জারি করা বা দ্রুত কার্যকরী করা। ধারা 23-এর 2। ধারা 23-এর 3 বলা হয়েছে শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং তার রিপোর্ট যথাস্থানে প্রেরণ করা। ধারা 23-এর 3। ধারা 4-এ বলা হয়েছে কি যদি কোথাও অপরাধ সংগঠিত হইতে দেখেন বা অপরাধ সংগঠিত হওয়ার কোনো আশঙ্কা থাকে, তাহলে তা কি করা? অপরাধ প্রতিরোধ করা বা অপরাধ নিবারণ করা। তাহলে ধারা 23-এর 1 আর 2 বলা হয়েছে বৈধ আদেশ এবং বৈধ পরোয়ানা, আর 23-এর 3 বলা হয়েছে কি জনসাধারণের শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে তার রিপোর্ট প্রদান করা। আর 4 আর 5-এ বলা হয়েছে একটা কথাই, যে কোনো অপরাধ যদি সংগঠিত হইতে দেখেন বা কোনো অপরাধ যদি সংগঠিত হওয়ার সম্ভাবনা থাকে, তাহলে সেই অপরাধ কি করা? নিবারণ করা অথবা প্রতিরোধ করা। আর 5-এ বলা হয়েছে পুলিশ আইনের 23-এর 5-এ বলা হয়েছে পাবলিক নুইসেন্স বা জনসাধারণের বিরক্তিকর কার্য নিবারণ করা। অর্থাৎ জনসাধারণের এমন কোনো কার্য বিরক্তিকর মনে হয়, মানে এমন কোনো কাজ যা জনসাধারণের জন্য বিরক্তিকর, তাহলে সেই কাজ অবশ্যই নিবারণ করা। ধারা 23-এর 5। ধারা 23-এর 5। ধারা 23-এর 6 বলা হয়েছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করা। অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করা। ধারা 23-এর 7, অপরাধীকে বিচারার্থে আদালতে সোপর্দ করা। ধারা 23-এর 8-এ বলা হয়েছে গ্রেপ্তারযোগ্য সকল অপরাধীকে গ্রেপ্তার করা, অর্থাৎ আইনসঙ্গতভাবে গ্রেপ্তারযোগ্য সকল অপরাধীকে গ্রেপ্তার করা পুলিশের দায়িত্ব এবং কর্তব্য। এই পুলিশ আইনের 23 ধারার 1 থেকে 8টা কোটেশন পর্যন্ত সকল কার্যক্রম করার ক্ষেত্রে পুলিশ অফিসার যে কোনো জুয়ার আড্ডাখানা, যে কোনো সরাইখানা বা খারাপ লোকজন যেখানে ঘন ঘন যাতায়াত করে বা যে স্থানে জনগণের সমাগম বেশি হয়, সে স্থানে কি করতে পারবেন? পুলিশ অফিসার সেখানে প্রবেশ করতে পারবেন এবং সেখানে পরিদর্শন করতে পারবেন। ধারা 23। ধারা পুলিশ আইনের 23, পিআরবি 280 বিধি তল্লাশি, পিআরবি 280। ধারা 17 থেকে ধারা 23 পর্যন্ত বুঝতে কোনো সমস্যা আছে কোনো ধারায়? সমস্যা নাই স্যার, বুঝতে পারছি। আচ্ছা, আর যদি বুঝতে পারেন ভালো। আবার রাত্রের ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ। আজকের যে ক্লাসটা হবে ফৌজদারি কার্যবিধি,
দণ্ডবিধি, এই ক্লাসটা খুবই গুরুত্বপূর্ণ, সবাই ইনশাল্লাহ থাকার চেষ্টা করবেন। তাহলে পুলিশ আইনের 17 ধারায় বলা হয়েছে স্পেশাল পুলিশ নিয়োগ অথবা বিশেষ পুলিশ নিয়োগ। স্পেশাল পুলিশ বা বিশেষ পুলিশ কখন নিয়োগ করা হয়? যদি কোনো এলাকায় শান্তি শৃঙ্খলার অবনতি ঘটে বা দাঙ্গা হাঙ্গামা হয়, দাঙ্গা হাঙ্গামা হওয়ার সম্ভাবনা আছে বা ঘটার সম্ভাবনা আছে বা ঘটবে এরূপ যদি কিছু মনে হয়, অথবা 1952 সালের, কত সালের, 1952 সালের চোরাচালান প্রতিরোধ আইনের অধীনে যদি কোনো অপরাধ হওয়ার সম্ভাবনা থাকে চোরাচালান সংক্রান্ত, অথবা চোরাচালান ঘটে বা ঘটতেছে বা নিয়মিত ঘটতেছে, এরূপ চোরাচালান যদি বন্ধের উদ্দেশ্যে বন্ধ করা যদি প্রয়োজন হয়, সেখানে যদি নিয়মিত পুলিশ দ্বারা যদি সেই কার্যক্রম যদি সম্পন্ন করা না যায়, তাহলে পুলিশের ইন্সপেক্টর পদের অফিসার অথবা তার ঊর্ধ্বতন পদের অফিসার স্থানীয় জনগণের মাঝে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করার জন্য জেলা ম্যাজিস্ট্রেট বরাবর লিখিত আবেদন করতে পারেন। সেই আবেদনের আবেদন যদি অগ্রাহ্য করার যদি প্রয়োজন না মনে করেন, তাহলে জেলা ম্যাজিস্ট্রেট সেই আবেদনের পরিপ্রেক্ষিতে স্থানীয় জনগণের মধ্যে থেকে বা অধিবাসীগণের মধ্যে থেকে স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। অথবা জেলা ম্যাজিস্ট্রেট যদি চায়, নিজেই কি করতে পারেন, নিজেই উদ্যোগ গ্রহণ করে ওই সংশ্লিষ্ট এলাকার অধিবাসীগণের মধ্যে থেকে জেলা স্পেশাল পুলিশ নিয়োগ করতে পারেন। ধারা 17। ধারা 18-তে বলা হয়েছে স্পেশাল পুলিশের নিয়োগ করা হলো, নিয়োগ করার পর কাজ কি, এদের কাজটা কি, দায়িত্ব কর্তব্য কি। নিয়মিত পুলিশ যে সকল দায়িত্ব কর্তব্য পালন করবেন, এই স্পেশাল পুলিশও সেম একই দায়িত্ব কর্তব্য পালন করবেন। ধারা 18। ধারা 19-এ বলা হয়েছে স্পেশাল পুলিশের কি, দণ্ড। নিয়মিত পুলিশের দণ্ড কয় প্রকার? দুই প্রকার, লঘুদণ্ড এবং গুরুদণ্ড। আর স্পেশাল পুলিশের দণ্ড যদি কখনো প্রশ্ন হয়, স্পেশাল পুলিশ এবং নিয়মিত পুলিশ, পুলিশ অথবা বিশেষ পুলিশের মধ্যে পার্থক্য কি, তাহলে এই ক্ষেত্রে পার্থক্য দেওয়া যেতে পারে। স্পেশাল পুলিশের যে দায়িত্ব কর্তব্য, নিয়মিত পুলিশের কি একই দায়িত্ব কর্তব্য। স্পেশাল পুলিশের যে স্পেশাল পুলিশ কোথা থেকে নিয়োগ করা হয়? স্থানীয় অধিবাসীগণের ভিতর থেকে নিয়োগ করা হয়। কি জন্য নিয়োগ করা হয়? স্থানীয় এলাকার কি আইন শৃঙ্খলা রক্ষা করার জন্য। আর নিয়মিত পুলিশ যে কোনো জায়গা থেকে নিয়োগ দেওয়া হয় এবং সারা বাংলাদেশে তারা কি করেন, আইন শৃঙ্খলা রক্ষার্থে কাজ করে থাকেন। স্পেশাল পুলিশের দায়িত্ব কর্তব্য একই, খাওয়া দাওয়ার সুযোগ সুবিধা সবই এক, নিয়মিত পুলিশের সাথে একই থাকে। কিন্তু দণ্ডের ক্ষেত্রে স্পেশাল পুলিশের দণ্ড কি, যদি স্পেশাল পুলিশকে দণ্ড প্রদান করা হয় তাহলে কি ম্যাজিস্ট্রেট আদালতে তার বিচার করা হয়। আর নিয়মিত পুলিশের যদি দণ্ড প্রদান করা হয় তাহলে তাকে কি কোথায় বিচার করা হয়? তার ঊর্ধ্বতন অফিসার দ্বারা তার অপরাধের অনুসন্ধান তদন্ত করা হয়, তারপরে তাকে কি করা হয়, অপরাধের দণ্ড প্রদান করা হয়। আর স্পেশাল পুলিশের দণ্ড সর্বোচ্চ 50 টাকা পর্যন্ত জরিমানা। আর নিয়মিত পুলিশের যে দণ্ড, সেই দণ্ড হলো দুই প্রকার, লঘুদণ্ড এবং গুরুদণ্ড। এই লঘুদণ্ড এবং গুরুদণ্ডের ভিতরে আবার বিভিন্ন প্রকার আছে, এই সকল প্রকারের দণ্ড প্রদান করা হয়। স্পেশাল পুলিশের দণ্ড ধারা 19, আর নিয়মিত পুলিশের যে দণ্ডটা সেটা হলো ধারা 7। ধারা 7। তাহলে এই হলো পুলিশ এবং স্পেশাল পুলিশের মধ্যে পার্থক্য। পুলিশ এবং স্পেশাল পুলিশের মধ্যে পার্থক্য। তাহলে ধারা 20-এ বলা হয়েছে স্পেশাল পুলিশের ক্ষমতা প্রয়োগের আওতা, অর্থাৎ যে ক্ষমতা প্রয়োগ করার জন্য তাকে নিয়োগ করা হয়েছে সেই ক্ষমতা ব্যতীত অন্য কোনো ক্ষমতা সে প্রয়োগ করতে পারবেন না। ধারা 20। ধারা 22-এ বলা হয়েছে পুলিশ অফিসার সার্বক্ষণিক ডিউটির জন্য বিবেচিত হবেন, অর্থাৎ আপনি ছুটি ব্যতীত অন্য কোনো ছুটি ব্যতীত যদি কর্মস্থলে থাকেন তাহলে কি হবেন, আপনি অন ডিউটি অবস্থায় থাকবেন এবং আপনাকে যদি কোনো সময় জেলার ভিতরে যে কোনো স্থানে যাওয়ার জন্য নির্দেশনা দেওয়া হয় তাহলে আপনি সেখানে যাইতে বাধ্য থাকবেন। ধারা 22। ধারা 23-এ বলা হয়েছে পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য। পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্য সময় নিম্নরূপ। ধারা 23-এর 1, একে বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল সকল প্রকার বৈধ আদেশ, কি আদেশ, বৈধ আদেশ দ্রুত পালন করা বা কার্যকরী করা। 2-এ বলা হয়েছে উপযুক্ত কর্তৃপক্ষ কর্তৃক সকল প্রকার বৈধ পরোয়ানা দ্রুত জারি করা বা কার্যকরী করা। 3-এ বলা হয়েছে জনসাধারণের শান্তি শৃঙ্খলা সম্পর্কিত সংবাদ সংগ্রহ করা এবং যথাস্থানে তার রিপোর্ট প্রদান করা। 4-এ বলা হয়েছে যদি কোথাও অপরাধ ঘটে বা ঘটার সম্ভাবনা থাকে তাহলে তা প্রতিরোধ করা বা নিবারণ করার চেষ্টা করা। 5-এ বলা হয়েছে সর্বসাধারণের বা জনগণের বিরক্তিকর কার্য অথবা পাবলিক নিউইসেন্স নিবারণ করা। 6-এ বলা হয়েছে অপরাধের বৃত্তান্ত অনুসন্ধান বা উদ্ঘাটন করা। 7-এ বলা হয়েছে অপরাধীকে বিচারার্থে আদালতে প্রেরণ করা। 8-এ বলা হয়েছে আইনসঙ্গতভাবে যে সকল ব্যক্তিকে গ্রেপ্তার করা যায় তাদেরকে গ্রেপ্তার করা পুলিশ অফিসারের দায়িত্ব এবং কর্তব্যের ভিতরে পড়ে।
উপরোক্ত এই যে 1 থেকে 8 পর্যন্ত যে কার্যক্রমগুলো আছে, এই কার্যক্রমগুলো পালন করার ক্ষেত্রে পুলিশ অফিসার যে কোনো জোয়ার আড্ডাখানা বা যে কোনো সরাইখানা বা যে কোনো অবৈধ অবৈধ জায়গায় কি করতে পারবেন, সে প্রবেশ করতে পারবেন এবং সেখানে তল্লাশি করতে পারবেন পিআর বিধি সহ 80 বিধি। তাহলে পুলিশ আইনের 17 ধারা থেকে পুলিশ আইনের 23 ধারা পর্যন্ত অবশ্যই একটু পড়বেন, অবশ্যই দেখবেন, ভেতর থেকে যদি কোনো এমসিকিউ মনে হয় আসতে পারবে তাহলে সেগুলো একটু লক্ষ্য রাখবেন। তাহলে ধারা 5 থেকে ধারা 23 কোনো সমস্যা নাই। তাহলে সবাই ইনশাল্লাহ ভালো থাকেন। আর এই 5 থেকে ধারা 23 পর্যন্ত কোনো বিষয়ে কোনো প্রশ্ন আছে? নো স্যার, প্রশ্ন ভাই। তাহলে ইনশাল্লাহ ভালো থাকেন। রাত্রে ইনশাল্লাহ দেখা হবে 9টা 40 থেকে 10টার ভিতরে। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। ওয়ালাইকুম সালাম।